হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। ওয়েলকাম ইউ অল। আমি শুভেন্দু অধিকারী তোমাদের প্রত্যেককে পলিটির নতুন একটি ক্লাসে ওয়েলকাম করছি। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব এমসিকিউ নিয়ে। তোমরা জানোই আমাদের চ্যানেলে কিন্তু সমস্ত সাবজেক্টের কিন্তু কনসেপ্টের সিরিজ চলছিল, অর্থাৎ সমস্ত বিষয়ের সমস্ত টপিকের উপর কিন্তু কনসেপ্ট ক্লাস আমরা কিন্তু প্রোভাইড করে এসেছি এতদিন। এইবারটা কি, এবার যে আমাদের পলিটিতে আমি যে ক্লাসগুলি তোমাদের করিয়েছি আপকামিং এক্সামের জন্য আশা করি যে অলমোস্ট প্রায় কভার হয়ে গেছে। সেই জন্য গুরুত্বপূর্ণ সেই প্রত্যেকটা টপিকের ওপরেই কিন্তু একদম যেমন আমরা কনসেপ্টের ক্লাস করিয়েছি তেমনই কিন্তু আমরা প্রত্যেকটা টপিকের ওপরে কিন্তু এবার এমসিকিউ করাবো। সেই জন্য বলবো যারা আমাদের চ্যানেলটি ফলো করো তারা কিন্তু দেখতে থাকো, এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। তাহলে কিন্তু তোমরা কিন্তু এমনই গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু তোমরা পেতে থাকবে। তাহলে চলো আজকে শুরু করবো আজকে এমসিকিউ সেশন। আর আজকের টপিক হচ্ছে গণপরিষদ, অর্থাৎ গণপরিষদ সংক্রান্ত যা যা এমসিকিউ আছে সেগুলো কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে চলো প্রথম কোশ্চেন কি আছে আমরা সেটা দেখে নেবো। ঠিক আছে, গণপরিষদ ক্লিয়ার। দেখো প্রথম কোশ্চেন রয়েছে, জনগণ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয় কবে? এই জায়গাটা আমাদের বারবার ভুল হয়ে যায় যে গৃহীত হয় কবে আর বলবৎ হয় কবে। ঠিক আছে, প্রথমে কিন্তু আমাদের সংবিধান গৃহীত হয় আর তারপরে কিন্তু আমাদের সংবিধানটা বলবৎ হয়। ঠিক আছে, আমরা অপশনগুলি দেখে নেব। দেখি 1950 সালের 26শে জানুয়ারি, 1946 সালের 16ই মে, আর 1940 সালের 8ই আগস্ট, আর 1949 সালের 26শে নভেম্বর। আমাদের এখানে কিন্তু কোশ্চেনের মধ্যে গৃহীত হয় কবে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তরটি কিন্তু বলতে হবে 1949 সালের 26শে নভেম্বর। খুব ভালো করে মনে রাখতে হবে, গৃহীত হয় কিন্তু 49-এ, কার্যকর হয় কিন্তু 50-এ, আর গৃহীত হয় নভেম্বরের। এটা আমি মনে রাখার একটা সহজ পথ, নভেম্বর, আর কার্যকর হয় জানুয়ারিতে। ক্লিয়ার। আর এটা কিন্তু হচ্ছে যে কার্যকর, এটা হচ্ছে যে কার্যকর হয়। ঠিক আছে, আর ঠিক আছে এই যে 1946 সালে 16ই মে, 1946 সালে 16ই মে এটা কি হয়েছিল? এটা কিন্তু কি, এটা কিন্তু ক্যাবিনেট মিশন কিন্তু ভারতে এসেছিল। ক্যাবিনেট মিশনে কিন্তু ভারতে এসে কি করেছিল? ক্যাবিনেট মিশন ভারতে এসে কি করেছিল? যে ক্যাবিনেট মিশন ভারতে এসেই কিন্তু গণপরিষদ গঠনের অনুমোদন দিয়েছিল। ঠিক আছে, সেটা কত সালে? সেটা কিন্তু 1946-এর 16ই মে, এটা হচ্ছে ক্যাবিনেট মিশন। আর 1940 সালের 8ই আগস্ট এটা হচ্ছে আমাদের আগস্ট প্রস্তাব। এগুলো প্রত্যেকটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, একটা কোশ্চেনের সাথে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোকে আমরা যদি মনে রাখি তাহলে আমরা 10টা এমসিকিউ করলে তার সাথে কিন্তু হয়তো আমাদের 50টা এমসিকিউ মনে হয়ে যাবে। ক্লিয়ার। চলো তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 1949 সালের 26শে নভেম্বর ভারতের জনগণ কর্তৃক ভারতীয় সংবিধান গৃহীত হয়। ক্লিয়ার। নেক্সট দেখবো কি আছে। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 1946 সালের 2রা সেপ্টেম্বর ভারতের যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি পাচ্ছি? কোশ্চেনেরই একটু তার একটা উত্তর রয়েছে যে 1946 সালের 2রা সেপ্টেম্বর কি হয়েছে? ভারতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। পরীক্ষায় কোশ্চেন আসে। তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন কে? ঠিক আছে, দেখবো আমরা অপশন কি আছে। অপশনে আছে রাজেন্দ্র প্রসাদ, বি বলদেব সিং, শ্রী জওহরলাল নেহরু, আর উপরে কোনটি নয়। সঠিক উত্তরটি হচ্ছে আমাদের অপশন বি, বা বলদেব সিং হচ্ছে যে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে ছিলেন। অর্থাৎ যে 1946 সালের 2রা সেপ্টেম্বর যে ভারতীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল সেই সরকারে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে কিন্তু ছিলেন বলদেব সিং। ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখব। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতীয় সংবিধান তৈরির জন্য গণপরিষদের মোট কতগুলি সভা অনুষ্ঠিত হয়েছিল? ভারতীয় সংবিধান রচনার জন্য যে গণপরিষদ, অর্থাৎ ভারতীয় সংবিধান রচনার দায়িত্ব অর্থাৎ যে সংস্থা গঠিত সেটা কিন্তু গণপরিষদ। ঠিক আছে, সেই গণপরিষদ কিন্তু খসড়া কমিটির হাতে কিন্তু দায়িত্ব দেয় অর্থাৎ খসড়া রচনার জন্য। কিন্তু এই গণপরিষদের কিন্তু কতগুলি অধিবেশন বসেছিল? ঠিক আছে, বা সভা বসেছিল। সেই সভা কটা বসেছিল ভারতীয় সংবিধান রচনার জন্য সেটাই কিন্তু আমাদের প্রশ্ন। তাহলে এখানে অপশনগুলি দেখে নেব কি। অপশন এ হচ্ছে 15টি, অপশন বি হচ্ছে 10টি, অপশন সি 12টি, অপশন ডি 11টি। তাহলে আমাদের কিন্তু সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ 11টি। মোট 11টি অধিবেশন কিন্তু বসেছিল। খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, আর পঞ্চম অধিবেশনে কিন্তু মানে ভারতের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিল। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। চলো তারপর দেখো নেক্সট কোশ্চেন কি আছে। কত সালে জওহরলাল নেহরু উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব বা
সাবজেক্টিভ রেজলিউশন, তাই তো, সরি দ্য অবজেক্টিভ রেজলিউশন, তাই তো, দ্য অবজেক্টিভ রেজলিউশন, তাই তো, যেটা কি উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব, সেটা কিন্তু পেশ করে কত সালে, জওহরলাল নেহেরু কত সালে এই প্রস্তাব পেশ করেন? আমরা অপশনগুলি দেখব। 1947 সাল, 1949 সাল, 1946 সাল, 1950 সাল। সঠিক উত্তরটি হচ্ছে 1946 সালে কিন্তু এই উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব বা দি অবজেক্টিভ রেজলিউশন পেশ করেন। কোশ্চেন যদি দেয় যে দ্য অবজেক্টিভ রেজলিউশন পেশ করেন কে, সেটা কিন্তু বলতে হবে আমাদের জওহরলাল নেহেরু। আর এই অবজেক্টিভ রেজলিউশন যেটা পেশ করে সেটা কিন্তু পরবর্তীকালে কি হিসেবে রূপ নেয়, সেটা কিন্তু পরবর্তীকালে প্রস্তাবনা বা প্রিএমবেল এর রূপ নেয়। এটাও থেকে কিন্তু কোশ্চেন এসে যেতে পারে। তাহলে অবজেক্টিভ রেজলিউশন পরবর্তীকালে কিসের রূপ নেয় সেটা আমাদের বলতে হবে, সেটা হচ্ছে আমাদের কি, যে প্রিএমবেল বা প্রস্তাবনার রূপ নেয়। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি আছে দেখবো। পতাকা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ, যে অর্থাৎ এইগুলো কিন্তু সমস্ত কিছু কি অন্তর্বর্তী যে সরকার গঠিত হয়েছে 1946 সালের 2রা সেপ্টেম্বর, সেই অনুযায়ী কিন্তু, ঠিক আছে। পতাকা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? পতাকা কমিটির চেয়ারম্যান এক হচ্ছে জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, বলদেব সিং আর উপরের কোনটি নয়? তাহলে দেখো এই তিনটির মধ্যে আমি প্রিভিয়াস যে কতগুলি কোশ্চেন করালাম তার মধ্যে তোমরা একটা উত্তর কিন্তু পেয়ে যাবে। এই যে ব্যক্তি, এই ব্যক্তিকে বলদেব সিং কিন্তু কি ছিলেন? তিনি কিন্তু ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন কিন্তু বলদেব সিং। তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন বি, অর্থাৎ রাজেন্দ্র প্রসাদ কিন্তু সঠিক উত্তর। অর্থাৎ পতাকা কমিটির চেয়ারম্যান ছিলেন রাজেন্দ্র প্রসাদ। তারপরে চলো নেক্সট দেখব। নেক্সট কোশ্চেন কি আছে? ভারতীয় গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করে নিম্নলিখিত কোন ব্যক্তি? খুব ভালো করে মনে রাখতে হবে, কোশ্চেনগুলো কিন্তু বুঝতে হবে, যেহেতু এমসিকিউ এর কিন্তু কোশ্চেনের ভিতরে তোমাকে যে যত রকম ভাবে পাজল করা যায় সেটাই কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে। ঠিক আছে, তাহলে দেখো বলা রয়েছে ভারতীয় গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন নিম্নলিখিত কোন ব্যক্তি? খুব গুরুত্বপূর্ণ, যে কি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি ডক্টর বি আর আম্বেদকর, সি পণ্ডিত জওহরলাল নেহেরু, ডি হচ্ছে ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তাহলে প্রথম সভায়, খুব গুরুত্বপূর্ণ জায়গাটা বুঝতে হবে, ভারতীয় গণপরিষদের প্রথম সভায় মানে যে প্রথম সভাটা কবে হয়েছিল সেটা জানতে হবে, সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে প্রথম সভা হচ্ছে কিন্তু 9th ডিসেম্বর 1946 কিন্তু এই যে প্রথম কিন্তু গণপরিষদের প্রথম সভা কিন্তু আলোচনা মানে অনুষ্ঠিত হয়েছিল। এই সভায় অনুষ্ঠিত হওয়াতে যে আমাদের কিন্তু মানে গণপরিষদের কিন্তু কি ছিল, স্থায়ী সভাপতি কিন্তু ছিল না। সেই জন্য কিন্তু সবার যে বয়োজ্যেষ্ঠ সদস্য অর্থাৎ ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে কিন্তু অস্থায়ী সভাপতি করে কিন্তু সেই সভার কার্য পরিচালনা করা হয়েছিল, অর্থাৎ 9 ডিসেম্বরের সভাটা। ঠিক আছে, তারপরে কিন্তু 11 ডিসেম্বর 1946 কিন্তু যে স্থায়ী সভাপতি হিসেবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু নিযুক্ত হয়ে যায়। তাহলে আমাদের সঠিক উত্তরটি কিন্তু আমরা পাচ্ছি এখানে অপশন ডি, বা ডক্টর সচ্চিদানন্দ সিনহা কিন্তু হচ্ছে প্রথম সভায় সভাপতিত্ব করেন। বা যদি কোনো কারণে তোমাদের কোশ্চেন আসে যে অস্থায়ী সভাপতি কে ছিলেন ডক্টর গণপরিষদের, তাহলে কিন্তু বলতে হবে ডক্টর সচ্চিদানন্দ সিনহা। আর যদি বলা হয় স্থায়ী সভাপতি কে ছিলেন, তাহলে কিন্তু বলতে হবে আমাদের কি, যে রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ইনি কিন্তু 11 ডিসেম্বরে যে আর কি সভাটা হয় সেটাই কিন্তু আর কি 1946-এ সেই সভাতে কিন্তু আর কি স্থায়ীভাবে কিন্তু গণপরিষদের সভাপতি নিযুক্ত হন। চলো নেক্সট কোশ্চেন দেখব কি আছে। ভারতীয় গণপরিষদ কার্যক্রম শুরু করে কবে? ভারতীয় গণপরিষদ অপশন এ দেখো, অপশন 11 ডিসেম্বর 1946, কত 11 ডিসেম্বর 1947, 9 ডিসেম্বর 1947, 9 ডিসেম্বর 1966। দেখো সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, কিন্তু এখানে একটুখানি ভুল আছে, সেটাতে এখানে 46 হবে, অর্থাৎ যে আর কি প্রথম যে সভা আর কি। ঠিক আছে, অর্থাৎ 9 ডিসেম্বর 1946 সালে কিন্তু গণপরিষদ কার্যক্রম শুরু করে। গণপরিষদ কি কাজ শুরু করেছিল? সে কিন্তু সংবিধান রচনার কাজ শুরু করেছিল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এটা কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ যদি তোমাদের কোনো কারণে ঘুরিয়ে কোশ্চেন দিয়ে দেয় যে গণপরিষদের প্রধান কাজ কি ছিল, তাহলে কিন্তু আমাদের বলতে হবে সংবিধান রচনা করা, ভারতের সংবিধান রচনা করা। গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? খুব সহজ কোশ্চেন, তোমরা প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখলে কিন্তু এটা করতে পারবে। অপশন এ রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি সচ্চিদানন্দ সিনহা, আলাদি কৃষ্ণচন্দ্র রায়, আর অপশন ডি জওহরলাল নেহেরু। গণপরিষদের অস্থায়ী সভাপতি একটুখানি আগে বলতে হবে অপশন বি, অস্থায়ী সভাপতি হচ্ছে সচ্চিদানন্দ সিনহা। আর কি যদি বলা হয় যে স্থায়ী সভাপতিকে, তাহলে কিন্তু আবার বলছি যে বলতে হবে আমাদের রাজেন্দ্র প্রসাদ। ক্লিয়ার? তারপরে
নিম্নলিখিত ব্যক্তি বর্গের মধ্যে উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব বা দি অবজেক্টিভ রেজলিউশন পেশ করেন কে? অবজেক্টিভ রেজলিউশন পেশ করেন কে? এটা আমাদের অপশনগুলো দেখতে পাবো। অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর। সঠিক উত্তরটি কিন্তু হবে অপশন বি অর্থাৎ জওহরলাল নেহরু। ঠিক আছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে, যেটা কিন্তু পরবর্তীকালে এই যে উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব, যেটা কিন্তু পরে যে কি প্রস্তাবনার আকার নেয়। ঠিক আছে, অর্থাৎ যেটা আর কি পরে প্রস্তাবনা হয়ে যায়। ঠিক আছে, তারপর দেখো নিম্নলিখিতদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না? গুরুত্বপূর্ণ কোশ্চেন। অপশন এ জয়প্রকাশ নারায়ণ, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি বল্লভভাই প্যাটেল, অপশন ডি উপরের সবগুলি সঠিক। সঠিক উত্তরটি কিন্তু হবে অপশন এ অর্থাৎ জয়প্রকাশ নারায়ণ কিন্তু কি গণপরিষদের সদস্য ছিলেন না। তারপর নেক্সট দেখো প্রাথমিকভাবে গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? প্রাথমিকভাবে গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল, ভালো করে কিন্তু আমাদের দেখতে হবে প্রাথমিকভাবে। ঠিক আছে, প্রাথমিকভাবে গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল? 300 জন, 396 জন, 389 জন বা 448 জন। আমরা জানি 448 সংখ্যাটা কি? এটা কিন্তু আমাদের ভারতীয় সংবিধানের ধারা বর্তমান। ঠিক আছে, এগুলো দেখো। তারপরে কি তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কিন্তু অপশন সি। এই যে 389, এই 389 এর মধ্যে 396 ছিল কিন্তু প্রাদেশিক আইনসভার সদস্য, তাই তো? এই 396 এর মধ্যে 300 সরি ভুল লিখছি কেন, দেখো 300 এই যে 389, তাই তো? এই 389 এর মধ্যে কিন্তু ছিল কত? 389 296 জন, 296 ছিল কিন্তু কি প্রাদেশিক আইনসভার সদস্য। এই 296 এর মধ্যে আবার দুটো ভাগ ছিল, কি এক হচ্ছে 292, তাই 292 জন ছিল কি যে প্রাদেশিক আইনসভার যে সদস্য, প্রাদেশিক আইনসভার তার মধ্যে কি 11টি মুখ্য নির্বাচন কমিশনার শাসিত যে প্রদেশগুলি ছিল সেই প্রদেশগুলি থেকে 292 জন, আর 4 জন ছিল কোথা থেকে? আর 4 জন ছিল যে দিল্লি, আজমির বারোয়ার, পূর্ব ও ব্রিটিশ বালুচিস্তান, এই চারটি জায়গা থেকে ছিল একজন করে 4 জন। তাহলে এই যে 292 আর 4 296 জন হচ্ছে। তাহলে এই কটা মিলিয়ে তো আর কি 389টি হচ্ছে না। তাহলে আর বাদ বাকি কি? আর যে বাদ বাকি 93টি আসন ছিল, সেই 93টি আসন ছিল প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্য সমূহের প্রতিনিধি। তাহলে দেখো তোমাদের কিন্তু এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। এটা কিন্তু আমি যে কনসেপ্টের ক্লাস করেছিলাম সেটা খুব ভালোভাবে তোমাদের আরো ভালোভাবে কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। চলো, আর আরেকটা জিনিস এখানে মনে রাখতে, যদি কোনো কারণে বলে যে পরবর্তীতে অর্থাৎ যে আর কি দেশ ভাগের পরে যে গণপরিষদের কতজন সদস্য ছিল, সেটা কিন্তু আমাদের বলতে হবে যে 299 অর্থাৎ 1947 এর 3রা জুন, তাই তো 3rd জুন যে আর কি মাউন্টব্যাটেন পরিকল্পনার মাধ্যমে যে দেশ ভারত এবং পাকিস্তান যে ভাগ মানে আর কি যে দেশ বিভাগ হয়ে গিয়েছিল, তারপরে কিন্তু কি তখন কিন্তু পাকিস্তান কিন্তু পৃথক গণপরিষদের দাবিতে সোচ্চার হয়। তখন কিন্তু ভারতীয় গণপরিষদের সদস্য সংখ্যা চলে আসে 299 জন। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। আর দেখো গণপরিষদের সদস্যরা কিভাবে নিযুক্ত হয়েছিলেন? গণপরিষদের সদস্যরা অপশন দেব, কেবলমাত্র দেশীয় রাজ্যসমূহের প্রতিনিধি বা প্রিন্সলি স্টেটের প্রতিনিধিদের নিয়ে, কি সরকারের মনোনয়ন দ্বারা অর্থাৎ সরকারের মনোনীত প্রতিনিধিরা, আর কি সরকারের জনগণের দ্বারা, আর প্রাদেশিক আইনসভার সদস্য দ্বারা। সঠিক উত্তরটি হবে আমাদের অপশন ডি। সঠিক উত্তর হবে কিন্তু অপশন ডি। ঠিক আছে, আর যদি কোনো কারণে তোমাদের কোশ্চেন থেকে থাকে যে গণপরিষদ সদস্যরা কেমন ভোটের মাধ্যমে নিযুক্ত হয়েছেন, তাহলে কিন্তু বলতে হবে যে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে কিন্তু গণপরিষদের সদস্যরা নিযুক্ত হয়েছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ভারতীয় গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ভারতীয় গণপরিষদের খসড়া অপশনগুলো দেখো, রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি আর আম্বেদকর, বল্লভভাই প্যাটেল আর জে.বি. কৃপালিনী। এটা খুব সহজ কোশ্চেন, এটা আমরা প্রত্যেকেই জানি। ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। তারপরে ভারতের সংবিধান রচনার কাজ সম্পূর্ণ হয় কবে? দেখো অপশন ফেব্রুয়ারি 11, 1948, নভেম্বর 26, 1949, জানুয়ারি 26, 1950, আর উপরের কোনটি নয়। সঠিক উত্তরটি কিন্তু অপশন বি, উপরের সব, অর্থাৎ নভেম্বর 26, 1949 সালে কিন্তু সংবিধান রচনার কাজ সম্পন্ন হয়। ঠিক আছে,
তারপরে দেখো ভারতীয় সংবিধান রচনার মোট সময়কাল কত? ভারতীয় সংবিধান রচনার মোট সময়কাল কত? এটা আমি কনসেপ্টের ক্লাসে বহুবার বলেছি তোমাদেরকে। 2 বছর 7 মাস 23 দিন, 3 বছর 11 মাস 5 দিন, 2 বছর 11 মাস 18 দিন, উপরে কোনোটি নয়। সঠিক উত্তরটি কিন্তু হবে আমাদের অপশন সি বা 2 বছর 11 মাস 18 দিন। এইবার যদি কোনো কারণে তোমাদের লেখা থাকে যে প্রায় 2 বছর, প্রায় 3 বছর, প্রায় 4 বছর, উপরে কোনোটি নয়, তখন কিন্তু তোমাদের প্রায় 3 বছরটাই কিন্তু লিখতে হবে। অর্থাৎ এরকম করে কোনো বছর বা সময় মাস এরকম উল্লেখ না থাকলে, ঠিক আছে? এটা কোশ্চেন বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে, তাই এটা তোমাদের বলে রাখলাম। তারপর দেখো খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল? নেক্সট দেখো খসড়া কমিটির অপশনগুলো দেখো 13 জন, অপশন বি 12 জন, অপশন সি 11 জন, অপশন ডি 7 জন। সঠিক উত্তরটি কিন্তু আমরা নেব অপশন ডি বা 7 জন। অর্থাৎ খসড়া কমিটিতে কতজন সদস্য ছিলেন? 7 জন, ঠিক আছে? আর খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন কিন্তু ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট দেখো মৌলিক অধিকার সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভাপতি কে ছিলেন? এটা কি কোন বেসিসে? এটা হচ্ছে যে 2রা সেপ্টেম্বর 1946 যে ভারতের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল তার বেসিসে, ঠিক আছে? মৌলিক অধিকার সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভাপতি কে ছিলেন? অপশনগুলি দেখব সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ এবং ডক্টর বি আর আম্বেদকর। সঠিক উত্তরটি কিন্তু হবে আমাদের অপশন এ বা সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি কিন্তু কি ছিলেন? মৌলিক অধিকার সংক্রান্ত উপদেষ্টা কমিটির চেয়ারম্যান। দেখো এই ছিল আজকের যে এমসিকিউ সেশন। আমি আশা করব তোমাদের এমসিকিউ সেশনটি খুবই ভালো লেগেছে এবং তোমাদের যদি কারো কোথাও বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবার আমাদের ক্লাসগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর কি যারা আমাদের চ্যানেলে নতুন আছো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। এরকম সমস্ত বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কনসেপ্টের ক্লাস এবং এমসিকিউ কিন্তু ক্লাস কিন্তু আমরা প্রোভাইড করে থাকবো। আর শুধু কিন্তু যে ক্লাসে নয়, এক্সাম ওরিয়েন্টেড সমস্ত নোটিফিকেশনও কিন্তু আমাদের চ্যানেল থেকে কিন্তু প্রোভাইড করা হয়। সেজন্য বলবো সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কাজে আসবে। আর কি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে ফোকাস অন ইওর গোল। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।